দিল্লি সুলতানি আমল মানে কিন্তু শুধু যুদ্ধ বা রাজবংশের উত্থান পতনের গল্প না। এর পেছনে ছিল একটা অত্যন্ত গোছানো আর টেকসই প্রশাসনিক ব্যবস্থা, যা কিনা ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটা বিশাল সাম্রাজ্যকে চালিয়ে নিয়ে গেছে। চলুন এই ব্যবস্থার একদম ভেতরে ঢুকে দেখা যাক। আমরা কিন্তু কোনো বানানো গল্প বা ধারণা নিয়ে কথা বলছি না। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল এই ঐতিহাসিক দলিলগুলো, যা থেকে আমরা সরাসরি জানতে পারব ক্ষমতার ইঞ্জিনটা ঠিক কিভাবে চলত। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো। ভাবুন তো একবার, কিভাবে তারা এত বড় আর এত রকমের ভাষা আর সংস্কৃতির মানুষকে এক ছাদের নিচে ধরে রেখেছিলেন। এই প্রশ্নের উত্তর খোঁজাটাই আমাদের আজকের লক্ষ্য। প্রথমেই বুঝতে হবে সুলতানদের ঠিক কতটা কঠিন একটা চ্যালেঞ্জ সামলাতে হয়েছিল। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। ক্ষমতার একদম চূড়ায় ছিলেন সুলতান, মানে অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি আর বিচার ব্যবস্থা সবকিছুর ফাইনাল কল কিন্তু তিনিই নিতেন। সোজা কথায় তার কথাই ছিল শেষ কথা। এই ৪টে মূল পিলারের ওপরই কিন্তু পুরো সাম্রাজ্যটা দাঁড়িয়েছিল। বাইরে থেকে আক্রমণ ঠেকানো, দেশের ভেতরে শান্তি রাখা, কোষাগার ভর্তি রাখা আর সবার জন্য ন্যায় নিশ্চিত করা, এই ছিল সুলতানের সবচেয়ে বড় দায়িত্ব। এখন প্রশ্ন হল, সুলতান একা এত সব সামলাতেন কিভাবে? এখানেই আসছে তার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ছিল পুরো সাম্রাজ্যের ব্রেইনের মতো। মূলত ৪টে প্রধান ডিপার্টমেন্ট সুলতানের হয়ে সব কাজ করত। মজার ব্যাপার হলো, এই ডিপার্টমেন্টগুলোর দিকে তাকালে আজকের দিনের অ্যাডমিনিস্ট্রেশনের একটা পরিষ্কার ছবি দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, দিওয়ানি উজিরাত ছিল আজকের ফিন্যান্স মিনিস্ট্রির মতো, আর দিওয়ানি আর্চ ছিল ডিফেন্স মিনিস্ট্রি। দিওয়ানি ইনশা দেখত রাজকীয় সব চিঠিপত্র, আর দিওয়ানি রিসালাত সামলাত ফরেন অ্যাফেয়ার্স আর বড় বড় আপিলের বিষয়গুলো। এই পুরো সিস্টেমের মধ্যে উজিরের ভূমিকা ছিল অসম্ভব গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন সুলতানের প্রধান পরামর্শদাতা, মানে আজকের প্রধানমন্ত্রীর মতোই। রাজ্যের প্রায় সব বড় সিদ্ধান্তেই তার একটা মতামত থাকত। আচ্ছা, রাজধানী থেকে তো সব কন্ট্রোল করা হতো, কিন্তু সাম্রাজ্যের সেই কোনায় কোনায় শাসনটা পৌঁছাতো কিভাবে? এবার সেই জিনিয়াস সিস্টেমটার কথা বলি। এর মূলে ছিল একটা অসাধারণ সিস্টেম, নাম তার ইকতা ব্যবস্থা। সোজা কথায় পুরো সাম্রাজ্যটাকে ছোট ছোট প্রদেশে বা ইকতাতে ভাগ করে ফেলা হয়েছিল, আর প্রত্যেকটা ইকতার দায়িত্বে থাকতেন একজন গভর্নর, যিনি ওই এলাকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্যাক্স কালেকশন সবকিছুর দায়িত্বে থাকতেন। আর দেখুন, ক্ষমতার ফ্লোটা ছিল একদম পরিষ্কার, টপ টু বটম। সবার উপরে সুলতান, তার নিচে প্রদেশের গভর্নর বা মুক্তি, তার নিচে জেলার হেড শিকদার, আর একদম গ্রাউন্ড লেভেলে ট্যাক্স কালেকশনের জন্য ছিলেন আমিল। এই যে একটা ক্লিয়ার চেইন অফ কমান্ড, এটাই নিশ্চিত করত যে সুলতানের আদেশ যেন একদম তৃণমূল পর্যন্ত পৌঁছায় আর বিদ্রোহের সম্ভাবনা কমে। যে কোনো সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে দুটো জিনিস কিন্তু মাস্ট: একটা মজবুত বিচার ব্যবস্থা আর একটা অপ্রতিরোধ্য সেনাবাহিনী। সুলতানি আমলে এই দুটো স্তম্ভ ছিল ভীষণ শক্তিশালী। আইনের ভিত্তি ছিল ইসলামিক শরিয়া, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে কোনো সাধারণ মানুষও যদি মনে করত সেই ঠিকঠাক বিচার পায়নি, তাহলে সে সরাসরি সুলতানের কাছে অ্যাপিল করতে পারত। মানে সুলতান নিজেই ছিলেন ন্যায় বিচারের ফাইনাল গ্যারান্টি। বিচার ব্যবস্থায় এই দুটো পোস্ট একে অপরকে দারুণভাবে ব্যালেন্স করত। কাজিউল কুজ্জাদ বা চিফ জাস্টিস আইন ব্যাখ্যা করে রায় দিতেন, আর আমির ইদাদ সেই রায়কে মাঠে নেমে কার্যকর করতেন, অপরাধী যত বড়ই হোক না কেন। একজন আইন বিশেষজ্ঞ তো অন্যজন হলেন প্রয়োগকারী কর্মকর্তা। এই কম্বিনেশনটা বিচার ব্যবস্থাকে খুব কার্যকর করে তুলেছিল। আর সুলতানের সেনাবাহিনী, সে তো ছিল একটা কিংবদন্তি। ভাবুন একবার, ঝড়ের বেগে ছুটে আসা ঘোড়সওয়ার, বিশাল ইনফ্যান্ট্রি, আর তার সাথে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা হাতির দল। এই তিনের মিলে তৈরি হয়েছিল এক অপ্রতিরোধ্য মিলিটারি ফোর্স, যা শুধু সাম্রাজ্যকে বাঁচিয়েই রাখেনি, দিন দিন এর সীমানাও বাড়িয়েছে। সুলতানি আমলের শাসন কিন্তু শুধু কাগজপত্রে বা প্রশাসনিক কাজেই আটকে ছিল না। তাদের আসল ছাপটা রয়ে গেছে পাথরের ওপর, স্থাপত্যে, যা আজও তাদের ক্ষমতার গল্প বলে। একটা বিষয় পরিষ্কার, সুলতানরা কেবল দূরদর্শী শাসকই ছিলেন না, তারা ছিলেন অসাধারণ নির্মাতা। তারা ভারতীয় আর ইসলামিক স্টাইল মিশিয়ে স্থাপত্যের এমন এক নতুন ভাষা তৈরি করেন যা আজও আমাদের অবাক করে দেয়। দিল্লির কুতুব মিনার বলুন, বা কুওয়াত উল ইসলাম মসজিদ, কিংবা তুগলকাবাদের ওই বিশাল ধ্বংসাবশেষ, এগুলো সবই তো সেই সময়ের ক্ষমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ইমারত নয়, একটা গোটা সভ্যতার পরিচয়। দিন শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, একটা শক্তিশালী সেন্ট্রাল গভর্নমেন্ট, ক্ষমতার একটা সুস্পষ্ট ভাগাভাগি আর একটা নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তৈরি করার যে ব্লুপ্রিন্ট শত শত বছর আগে দিল্লি সুলতানি তৈরি করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেখান থেকে কি শিখতে পারি?